নমস্কার, আমি অনিলভ চট্টোপাধ্যায়। এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই মুহূর্তে আমি রয়েছি সিথিতে একটা ছোট্ট ক্যাফে, যার নাম হচ্ছে ক্যাফে 48। এটা চালানো হচ্ছে উষ্ণা সরকার। উষ্ণা সরকার হচ্ছে, একটা পরিচয় দিই, উষ্ণা হচ্ছেন গৌতম সরকার, আমাদের প্রবাদ প্রতিম ফুটবলার, ইন্ডিয়ান বেকেনবাওয়ার গৌতম সরকারের কন্যা, সুযোগ্য কন্যা। তো এটা একটা খুব মজার জায়গা। এখানে কিন্তু শুধুমাত্র কফি, খাবার দাবার, আড্ডা সব তো রয়েছে, তার সঙ্গে এটা হচ্ছে একদম পেট ফ্রেন্ডলি। উষ্ণা নিজেও ভীষণভাবে সারমীয় প্রীতি বা পেট লাভার। ও বিভিন্ন এখানকার যারা সমস্ত স্ট্রে ডগ তাদেরকে নিয়ে দেখাশোনা করে। ওর বাড়িতে জায়গা রয়েছে। গৌতমদার মোটামুটি সেরকম ওর সঙ্গেই কার সময় কাটে। একদম একদম মানে ও পাগল বলতে পারো, মানে একেবারে মানে কোথা থেকে ধরে নিয়ে চলে আসে ভগবান জানে। মানে বাড়িটাও এখন একেবারে পেট ডগদেরই হয়ে গেছে, ক্যাট পেট ডগ একই বলতে। হ্যাঁ, ওর তবে ওর ভীষণ ফ্যাশন চলে মানে ক্যাফেটা। রান্না মানে ভ্যারাইটি রান্না, ও বহু রান্না ও করে, কিন্তু আজকে ওই কিন্তু এটার মানে পুরোপুরি দায়িত্বে আছে, ওই করে। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আমি অনেক কিছু ভেবে এসেছিলাম যে গৌতমদার ইন্ট্রোডাকশানে অনেক কিছু বলবো, যে গৌতমদার অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশান লাগে না। গৌতম সরকারকে কলকাতা ফুটবল, ভারতীয় ফুটবল যারা ফলো করেন তাদের নতুন করে কোনো রকম ইন্ট্রোডাকশান গৌতম সরকারের লাগবে না। তা সত্ত্বেও ভেবে এসেছিলাম যে যে সব কথাগুলো বলবো, কিন্তু এখানে এসে উষ্ণার এই যে অ্যারেঞ্জমেন্টসটা, সেটা দেখে আমি এতটাই মুভড যে, এবং একটা ছোট্ট মতন একটা জায়গা করেছে যেখানে শুধুমাত্র মানুষ না, সরকারের গোটা বাড়িটা জুড়ে এখন ওর এই যে ভালোবাসা, এই যে পথের কুকুরের প্রতি ভালোবাসা, তাদেরকে দেখাশোনা, সবটাই জুড়ে রয়েছে এই বাড়িটার মধ্যে রয়েছে। তো গৌতমদা, এই অঞ্চলটাতে ওর এই যেমন নামটা দিয়েছে হচ্ছে ক্যাফে 48, তো এটা বলছিল যে এই জায়গাটা বোধহয় 48 ব্লক। জন্মটা ওর এখানে, তো এই বাড়িতে জন্ম ন্যাচারালি। আর 48 ব্লক এটাকে বলা হয় আর কি। এটা বহু ইতিহাস আছে তোমার। এটা একটা বাগান বাড়ি, ছোট গুপ্ত বাগান বাড়ি, ডাক্তার অনেকের শরীর ছিল। আমরা প্রথম আর কি এইখানে 81-এ প্রথম আমাদের, মানে আমরা প্রথম বলতে পারো, মানে 81-এ এলেন। 81-এ এসেছি। তাহলে আপনি তো আগে পাতিপুকুরে থাকতেন। পাতিপুকুরের কিছুদিনের জন্য ছিলাম ওই সচেত ফেরা, মানে বর্ণনগর এলাকায়। একদম একদম। হ্যাঁ, তো আপনার ইস্ট বেঙ্গল, আমি যতদূর শুনেছি, ইস্ট বেঙ্গল 72-এ যে বছর আপনি জয়েন করলেন ইস্ট বেঙ্গলে খিদিরপুর থেকে, সে বছর বোধহয় মানে আপনাকে খুঁজে পাচ্ছিল না। একদিকে বিএনআর বোধহয় করছে, আপনাকে চেষ্টা করছে, আর এদিকে ইস্ট বেঙ্গল চেষ্টা করছে। আলটিমেটলি জয়া সিনেমার কাছে সে সময় আপনারা কি থাকতেন? ওই সময়টা কীরকম ভাবে? কিছুদিনের জন্য, মানে ওটা বিশেষ কারণে বলবো না, ওটা বাবার একটা কোনো এতে হয়তো বাবা ওই জায়গায় ভেবেছিল যে ওই জায়গাটা তো ভালো হবে। মানে বাবার খুব পরিচিত একজন ছিলেন, ওই জন্যই একজন সাহিত্যিক ছিলেন, আমি নামটা বলে যাচ্ছি, খুব নাম করা সাহিত্যিক। ওনার বাড়ির সামনে বাড়ি ছিল আমাদের। তো সেখানেই আমাকে মানে ইসমাইল ক্লাবের কথা যদি বলো যে আমাকে কীভাবে ওরা করলো, আমার এই জায়গাটা আমি একজনের কথা বলতে চাই, এই জন্য বলতে চাই যে তার অবদান অনেক। আমার দিদি বড়দি যে এখন আমার মায়ের সেই আমার মা বলতে পারে। মা বাবা তো আমার সবাই গত হয়েছেন বহুদিনই, কিন্তু দিদি তখন একটা অদ্ভুত একটা মানে কি বলবো, মানে ওটা এমনভাবে ও একটা মানে খুব বলিষ্ঠভাবে বললো যে না, রেলে টেলে খেলতে হবে না, খেললে ইসমাইল ক্লাবই তুমি সই করো, কোনো চিন্তা নেই। আমিও চাকরি করছি, বাবা এখনও চাকরি করছে, তোমার পয়সাটা কোনো দরকার নেই এখন। এটা দিদির একটা বিরাট প্রেরণা ছিল সেই সময়টা। এবং দিদির বলাটাকেই আমি বোধহয় মানে মা বাবার আশীর্বাদ তো সবার উপরে, তার উপরেও মানুষের অজস্র মানুষের ভালোবাসা, যেন আমার কেমন মনে হলো। কারণ আমি এই জায়গায় আরেকটু বলতে চাই, সেই সময় পিন্টু চৌধুরী, সমরেশ চৌধুরী, মোহন সিং ওরা প্রি অলিম্পিক খেলে এসছে বার্মা থেকে। তখন বার্মা ছিল, এখন মায়ানমার। হ্যাঁ, তো এই পিন্টু চৌধুরীর সাথে আমি 68-এ জুনিয়র, আমার মনে হয় সর্বকালের সেরা যদি জুনিয়র ইয়ুথ টিম বলি আমরা, তাহলে 1968 সালের কথা কিন্তু মনে রাখতেই হবে। মানে কার নাম ছিল ওটা? না, ওটা হয়েছিল জব্বলপুরে, মানে ন্যাশনাল আর কি। ওইদিকে আকবর ওরা এসেছিল, হায়দ্রাবাদ গাড়ি ছিলাম আমাদের টিমের জুনিয়র ন্যাশনাল। সুকুলনাথ গোস্রিয়া, সুভাষ ভৌমিক, স্বপন সেনগুপ্ত, তরুণ বোস, সমরেশ চৌধুরী, সুধীর কর্মকার, কার নাম ছিল কার, মানে যারা পরবর্তীকালে মানে কাঁপিয়েছে একদম। তো ওইটা আমার একটা কনফিডেন্স ছিল। আমি আর সমষ্টিতে হাফ ছিলাম, মোহন ছিল না, মোহন তখন মানে জুনিয়রে খেলে না। তো ওই একটা কনফিডেন্স ছিল। আর আমার জন্য ভেতরে বলছিল যে চেষ্টা করে দেখো না, হারাবার তো কিছু নেই, হারা মনে করলে তো হারাই, কিন্তু হারার
চেয়েও বড় আরও হারাকে জয় করে যদি তুমি বেরিয়ে আসতে পারো, সেটাই তোমার সবচেয়ে বড় সাফল্য হবে। যাই হোক, আমার মনে একটা জোর ছিল, মানে আমি শুধু সিনেমা থেকে একটা কথা বলেছিলাম যে আমি যেন সুযোগ পাই, সুযোগ যেন আমার, আমি তো ঠিক আছে পারবো না, সফল হব কি ব্যর্থ হবো সেটা তো সময় বলবে, কিন্তু আমি এই একটা আমার খালি মানে অনুরোধ ছিল সীমায়দার প্রতি। আর সীমায়দাও যেন তখন একটা এমন আমাকে করলো যে তুমি খেলবে। যাই হোক, এই দারুণ ঘটনা। আমি তারপরে কাজল মুখার্জি আমার খুব প্রিয় খেলোয়াড়, কালদার কাছে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। কালদা তখন চৌরঙ্গি ব্রাঞ্চে স্টেট ব্যাংকে, আমি গিয়ে বললাম যে কালদা আমি আপনার কাছে, কারণ রেলে আমি ছিলাম 2 বছর 6-8, তখন রেলে কালদা ছিল। তো আমি কালদাকে বললাম যে আমি এরকম সই করার ইচ্ছা, আমাকে এরকম করেছে, প্রস্তাব দিয়েছে, বলে আমি থাকলেও তুই খেলবি, না থাকলেও তুই খেলবি। এই কথাটা আমাকে দারুণভাবে উদ্বুদ্ধ করলো, মানে বলতে পারো একটা মানে এমনভাবে একটা আমার মনে দাগ কাটলো যে এরকম কথা তো শোনা যায় না কাজল মুখার্জির মতো। যাই হোক, আর একটা ভালোবাসা তো ছিল, রেলে ছিলাম যখন আমাকে নিয়ে প্র্যাকটিস করতো, বাগাদাও ছিলেন তখন। তো আমি আলটিমেটলি তো সই করলাম। তারপরে তো সব ঘটনায় তো তোমাদের জানা। যাই হোক, সুযোগ পেয়েছি। রেলে যখন খেলছেন আপনি প্রদীপদার সঙ্গে খেলেছেন? হ্যাঁ, পৈদার সাথেও আমি একটা ম্যাচ এখনও মনে আছে, পৈদার জীবনের শেষ ম্যাচ, সেটা খুব দায়িত্ব নিয়ে বলছি, মানে রাজস্থানের সাথে। এবং লেখা হয়েছিল মানে পরের দিন খুব নামি কাগজে, কলকাতার যুগান্তর কাগজে, আমি নামই বলে দিচ্ছি, পিকের সেই 2 গোল। আর ওই ম্যাচটায় আমি হাফটা মিলন বাগচি ছিল রেলে তখন খেলছে। আর তখন হতো কি, এই স্টাইপেন্ডে প্লেয়ার নিত রেল, কেননা ইন্টার রেলে তখন সব সিনিয়র প্লেয়াররা চলে যেত। হ্যাঁ, তখন ওই জুনিয়র প্লেয়ারদের দিয়ে মোটামুটি যে লিগের খেলাগুলো বাকি থাকতো 8-10টা চালাতো। তো আমি নামলাম, সেকেন্ড বলটা মানে আমার পুরো মনে আছে, আমি বলটা পাস করেছি, প্রদীপদা ধরে একজনকে বিট করে মেরেছে, মানে রকেট একদম, বল জালে 2-1 ইস্টার্নে জিতো রাজস্থান এগেস্টে, 1987 সালে কথা বলছি। ওই আমার জীবনের পৈদার সাথে খেলা হাফ টাইম আর একটা ম্যাচ, ওই দলটা শেষ খেলা ছিল। আর আইএফএসএলের কোয়ার্টার ফাইনালে আমি 20 মিনিট খেলেছিলাম পৈদার সাথে। আর সেই বছর আমি 8খানা ম্যাচ খেলেছিলাম রেলে 6-7-এ। মানে খুব আমি বলা যেতে বলতে পারো এইটুকু বোধহয় সবচেয়ে পরিচিততম খেলোয়াড় ছিলাম আমি কলকাতা, মানে যদি সেইভাবে বিচার করো আর কি। খিদিরপুরে সেই সময়টা একটা বড় ফ্যাক্টরি ছিল না? দারুণ, মানে খিদিরপুরের মানে উচ্চতার কথা তো কোকোদার কথা তো বলতেই হবে, কোনো প্রশ্ন নেই। হাতে করে দেখি তো, আমি এখনও মনে আছে সুরো, যেহেতু আমার দাদা বলতো, সুরো আমার 2 বছর জুনিয়র ছিল খিদিরপুরে, ওই বলটা কোথায় মারবে, মানে পায়ের কোন জায়গাটা দিয়ে, ইনসাইড বেডের কোন জায়গাটা দিয়ে বা ইনস্টেপের কোনটাকে তুমি লাগাবে, কিভাবে করবে, কিভাবে সুইং হবে, এগুলো উনি একদম হাতে ধরে দেখিয়ে দিচ্ছেন। হ্যাঁ, উচ্চতা আমার কথা। ওই সময়টা এই যে আমরা খিদিরপুরে এত ভালো দল ছিল, সুরজিৎ, আমি অনেকে, সুরজিৎ, আমি, অশোক ব্যানার্জি, তারপরে প্রসূন, তারপরে দিলীপ পালিত, অনেক মানে প্রচুর খেলোয়াড় ছিল, শ্যামল ঘোষ, বহু খেলোয়াড় ছিল, তরুণ, তপন নাগরা বলে একজন খেলোয়াড় ছিল, খুব ভালো খেলতো, যারা ও ছিল, বলেন মার্শনিয়া বলে গিয়েছিল এক চাক, মানে এবং ওই টিম থেকে একদম ওই টিমটা থেকে কিন্তু ওই খেলোয়াড়ে কিন্তু পরবর্তী সময়ে এই মনমোহন ইসমল বা বাংলার হয়ে মানে দেশের হয়ে কিন্তু দাপিয়েছে, একদম বলা যায়। এবং এটা আমি মনে করি, এটা বিশ্বাস করি, এবং বলতে এতটুকু আমার দ্বিধা নেই, এর জন্য অচ্যুত ব্যানার্জির মানে অনেক অবদান স্বীকার করতে হবে। এই ক্লাবগুলো একটা বিরাট কন্ট্রিবিউশন ছিল, এই ছোট ছোট ক্লাবগুলো, মানে এটা হলেও আমি এটাই বলতে চাই, এটা আমার সবচেয়ে দুঃখ দেয়, আমাকে কষ্ট দেয় যখন দেখি আজকে যে এই ক্লাবগুলো কোথায় বিলীন হয়ে গেছে। সেই অর্থে একদমই খিদিরপুর বলো, এডিয়ান বলো, তোমার ভাতৃসংঘ তো উঠেই গেছে, ওয়ারি বলো, তোমার ইভেন্ট স্পোর্টিং ইউনিয়ন বলো, মানে এই যে দলগুলো ছিল তোমার বালি প্রতিভা, রেল, হ্যাঁ রেল, তুমি এই প্রতিষ্ঠানগুলো কিন্তু, এই জায়গাগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। আপনি মানে ওই সময়টা ইস্ট বেঙ্গল যখন আপনি ট্রাই করছেন, মানে আপনি কি চান্স পাবেন কি পাবেন না, এই ভয়টাই আপনার বেশি ছিল? হ্যাঁ, ওই পার্টটা, ওই মানে ও পরবর্তীকালে আমার পার্টনার হলো সমরেশ চৌধুরীর সাথে আমি তখন খেলেছি, মানে অহংকার করছি না, তখন সমরেশ চৌধুরীকে বোধ আমি চাপিয়ে গিয়েছিলাম, এটা বলা আমার উচিত নয়, জুনিয়র বেঙ্গলের ফাইনালে, এটা প্রদীপদা বলেছিল,
পৈদা বলেছিল। পৈদা আমাকে বরাবরই মানে আমার খেলা সম্বন্ধে পৈদার সবসময় উচ্ছ্বসিত ছিলেন, কিন্তু ওই একটা আমার কনফিডেন্স লেভেলটা, ওই জায়গাটা কনফিডেন্সটা মানে আমি আরও পেলাম যে সমর যদি খেলতে পারলে আমি কেন খেলবো না, জাস্ট এই ব্যাপারটা। তারপরে আমি চেষ্টা করব। তখন অনেকের কিছু মানুষ যা হয় টিপ্পণীকে যেভাবে বলেছে কি করতে গেছে, এই বসে থাকবে লাইনের ধারে, কোথায় এই কথাগুলো আমার কানে বাজতো, হয়তো মনে হয় ওইগুলো আমার একটা মোটিভেশনের বিরাট পার্ট একটা। মানে এই যে তুমি ওই ওই একটা চারটে মিডফিল্ডার হলেন আছে, কাজল মুখার্জি, একটা হচ্ছে সমরেশ চৌধুরী, মোহন সিং। আমি ধর সেকেন্ড ম্যাচ থেকে যে ঢুকলাম, সেকেন্ড ম্যাচ একদম আর বেরোন, আমাকে আর বের করতে হবে না। মানে 72 ন্যাশনালে তোমায় বলি অদ্ভুতভাবে, এটা এটা আমি বলতে চাই যারা আজকে শুনছে যে তারা তাদের উদ্দেশ্য বলি, তারা একবারও ভাববেন না যে আমি আমার কথা বলার জন্য আমি বলেছি অনির্বর সাথে। আজকে ওই 72-এর ন্যাশনালে ম্যান্ডেটারি দিল হাবিব এবং নাইমদা, বললো যে গৌতম ফিক্স হয়েগা ও দোনো में খেলেগা। অ্যাকচুয়ালি তাই হলো। ওই 72 গোয়ায় আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই শুকুর দুর্দান্ত গোলে ড্র হলো গোয়ার সাথে, তারপর 5 প্লেটে আমরা জিতলাম। এইখানে কিন্তু মানে মানে ভাবা যায় না আমি কিন্তু ফিক্স ছিলাম ওই মানে পার্টনার, মানে সমরেশ চৌধুরী আর মোহন সিংয়ের মধ্যে। তো আমি শুনেছি, গল্প বলছে, আরে শালা কোথা থেকে এসে জায়গা করে নিল, শালা বন্ধু আমাদের, মানে তখন ওরা ন্যাচারালি ওরা তখন একসাথে ইন্ডিয়া খেলেছে ওদের সাথে। তো দমাতে আমাকে পারিনি, কিন্তু আমি খেলেছি মানে একদম মানে নিশ্চিতভাবে আমার জায়গাটা মানে একেবারে প্রথম থেকে শেষ অবধি আমি প্রথম দলে ছিলাম। ওই ইস্টবেঙ্গলের থেকে কত টাকার প্রথম বছরের চুক্তি হয়েছিল আমি জানি, এটা একটু বলুন। এটা হাসির ব্যাপার হবে, 2,500 থেকে 3,000 একটু খেলতে পেরেছিলাম বলে ওটা ডাক্তারটা বাড়িয়ে আর এমনি 2,500 কন্ট্রাক্ট, ওই 3,000 ডাক্তারটা 1,500 মতন দিয়ে, এরকম আর কি 4,000 4,500 মতন ছিল আর কি। পুরনো লেখা আমি ইনফ্যাক্ট মানে পুরনো লেখা বলুন, সাক্ষাৎকারে বলুন, আমি পড়েছি যে আর একটা দাবি ছিল, সেটা হচ্ছে গৌতমের মায়ের বোধহয় এটা ডেলি পাস চেয়েছিলেন, তাই না? এরকম কিছু একদম। তো মা কি ইস্টবেঙ্গল ছিলেন? মা ইস্টবেঙ্গল সাপোর্টার ছিল না, সন্তানের ভালো কোন মা চায় না দেখতে সবাই। বাবা গেছেন, বাবা কিছু খেলা দেখেছেন আমাকে, বাবা টেলিভিশনে ছিলেন, ক্যালকাটা টেলিভিশনে ছিলেন, বাবা গাড়ি মানে জিপে করে যেতেন। তো মা এটা বলতে পারি যে মানে আমার জীবনে মায়ের একটা বিরাট প্রভাব, বাবার তো অবশ্যই। বাবা যেভাবে ওই কষ্ট করে 6 ভাই বোনের সংসার, আমাদের অত বড় সংসার টিউশন করে চালাতেন, ওই একটা মানুষের রোজগারে আমরা 6 ভাই বোন মানুষ হয়েছি। তো সেই সময় লালন পালন করছে মা আমাদের, কিন্তু মার একটা অদ্ভুত একটা আশীর্বাদ ছিল। মা বলতো যে তুই কখনো হারবি না, তোর কোনো ভয় নেই, তুই কোনো দিন তুই হারবি না, তুই ভালো থাকবি, তোর বাবা তোমার ভালো হবে, তুমি কোনো চিন্তা করো না। এরকম অনেক গল্প আছে যে বাবা বলও কেটে দিয়েছে, মানে আমি বল কেটে দিয়েছিল। আমি খেলতে গেছি ইয়েতে চার্চের সাইডে, তো আমার জন্য বল এরকম বল আমার মামাতো দাদারা কিনে দিয়ে গেছিলো, আমি পড়াশোনা ফাঁকি দিয়ে আমি চলে গেছি, সেই বল বাবা কেটে দিয়েছিল। কিন্তু মা আবার সামান্য ওই মায়ের যে কাছে যে টাকা ছিল সেই দিয়ে মা আবার বল কিনে দিয়েছিল। এবং এই যে হাইটের খেলা হতো, আমি তো অংশ পড়াশোনা করেছি, একটা একটা প্রচণ্ড একটা চাপ ছিল, প্রচণ্ড চাপ, একেবারে সাংঘাতিক ডিসিপ্লিনের মধ্যে, মানে কল্পনা করা যায় না। কিন্তু ওইখানেও আমাকে মানে ওই মাই বাবা রাগারি করেছে, সোমবার হলে বাবা পড়াতে বসে, এদিকে পাড়ার সব নামি সব মানে 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 কি বলবো, সব নামি সব এরা, তাদের সব টিম আছে এক একজনে, তারা এসছে নিতে এসছে, তো এসে নক করছে। তো মা হঠাৎ ব্যাজে গিয়ে বলছে যে দাঁড়ান মা, ও যাবে 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 মাসিমা, ও না গেলে তো আমরা হেরে যাবো, হাইটে খেলা হচ্ছে তখন, এই তোমার ওই ইয়েদের কার্তিক সেটের ওই ইয়েতে তোমার রাজবাড়ি আর কি হতে, ওইখানে হচ্ছে খেলা, লোকারণ্য। মানে একদিন আমি 7খানা গোল করলাম, সব প্রাইজ নিয়ে নিলাম, হায়েস্ট স্কোরার, বেস্ট প্লেয়ার, প্লেয়ার্স প্রাইজ, ক্লাবের প্রাইজও। তো যাই হোক, সেই প্রাইজেরও আমার বাবার কাছে মার খাচ্ছি, পড়া করে নিয়ে পালিয়ে গেছে। ওই মা আমাকে প্যান্টটা বার করে এনে মা একটা মিথ্যে করে মানে বাবাকে যে এই তুমি ওকে ছেড়ে দাও, ও তো তোমার করবে, বাথরুমে যাবে, করবে ওকে। তো মা ওই বলে মা বার করে দিচ্ছে আমাকে।
মানে সত্যি ভাবলে অবাক লাগে যে ধরুন সেই সময় তো ফুটবলটা এরকম ভাবে আজকে যেভাবে কেরিয়ার আর কি সেরকম তো তখন ছিল না, অনেক কষ্টই ছিল আর কি। কষ্ট তো অবশ্যই, একজন মা তার ছেলের পাশে দাঁড়াচ্ছে, মানে ভাবা যায় না, বাবা জানে। এবং এই যে মা বাবার সমর্থনটা কত জরুরি, মানে এই খেলাধুলোর ক্ষেত্রে স্পোর্টস, বিশেষ করে স্পোর্টস অ্যাক্টিভিটিসের জন্য মা বাবা যে কত বড় ভূমিকা পালন করে, মানে মা বাবার কতটা তুমি তো মানে আজকে তুমি এই জায়গায় এসছো, আজকে তোমার নামে আজকে জয় জয়কার, আজকে তোমার নাম বললে কাউকে নতুন করে পরিচয় দিতে হয় কেন? তাহলে তুমি তারপরে তোমার জীবনে তুমি কত কষ্ট করেছো, লড়াই করেছো এবং একেবারে সততার সাথে তুমি মানে নিজেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করো, তারই ফল তুমি পাচ্ছ, আরও পাবে। এটা একদম খুব সত্য কথা। আমি তোমাকে এখনো বলছি, আজও যদি সন্তানদের মা বাবারা যদি ঠিক করে না দেখেন, সন্তানদের যদি লালন পালন তন্ত্র, বিশেষ করে খেলাধুলোর ব্যাপারটা, স্পোর্টস, আমি শুধু ফুটবল নিয়ে বলছি না, যে কোনো ইভেন্টে, খেলাধুলোর যে কোনো ইভেন্টে ছেলেমেয়েদের যদি উৎসাহ মা বাবার থেকে না আসে, আমি তোমাকে একদম দাবি করে বলতে পারি কোনোভাবেই সে সম্ভব পাবে না, সেই জায়গায় প্রচুর মুশকিল আছে। আপনার তো মানে সেই সময় মানে হিরো বলতে কি, তখন বাঙালি ফুটবলার বলতে চুনি গোস্বামী, আপনার চুনি গোস্বামীকে দেখছেন? চুনিদার আমি ভক্ত ছিলাম, বিরাট ভক্ত ছিলাম একদম। চুনিদাকে দেখার জন্য আমি, দেখো সেই চুনিদার সাথেও চুনিদার বিরুদ্ধে খেললাম ইসরায়েলে। হ্যাঁ, মানে অদ্ভুত জীবনটা আমার, মানে আমার জীবনে আমি তোমায় বলছি এগুলো পরম প্রাপ্তি বলতে পারো। আমার একটা ম্যাচ হয়েছিল, আমি তোমার এই সেন্ট ট্রান্সপোর্টে চাকরি পেয়েছিলাম 71 সালে, 72-এ। তো সেন্ট ট্রান্সপোর্টে 25 বছর ইয়েতে আমি সই করেছি। তো আমার খেলা হচ্ছে 25 বছর, মানে এর সেন্ট ট্রান্সপোর্ট ডাকাত বললাম মোহনবাগান, চুনিদা খেলছে। তো চুনিদাকে একটা ট্যাকেল করেছি, খুব মানে রাফ ট্যাকেলই বলতে পারো। উনি বাপরে ভাই কেরি মতো সাংঘাতিক পরিমাণ। আর পিতে আমাদের খেলছে, আর তোমার আরে পা কাটার যে মারা গেল শীতের শ্বাস, শীতের শ্বাস ছিল আমাদের। হ্যাঁ, তো তো জঙ্গলাদা আমাকে যা বলছে কত আসতে খেয়াল, আরে লেগে যাবে, আরে বাপরে বাপ। তো এবং চুনিদার মানে কি বলবো, আমার খুব ভালো লাগতো একটা, মানে বিশেষ করে চুনিদার লেখাগুলো, রাইট আপগুলো, যে শুধু ম্যাচের বিশ্লেষণ না, এবং বিভিন্ন ইস্যুতে চুনিদার যে লেখাগুলো আমার ভীষণ একদম। এবং চুনিদার যে মানে ইন্টেলিজেন্টের মানে একেবারে চূড়ায়, মানে বুদ্ধিতে মানে একেবারে প্রখর বুদ্ধিটা যে একেবারে চুনিদাকে মানে একেবারে মানে চূড়ান্তভাবে চুনিদার মানে সাফল্যের চূড়ায় নিয়ে গেছে, সেটা চুনিদাকে বোঝা যেত। চুনিদার এবং বিদেশিকেও দেখেছি, ইন্ডিয়ার টিম, আমাদের মোহনবাগান টিম নিয়ে গেছে, আমরা ওয়ার্ল্ড কাপে গেছি, কি পপুলার মানুষটা। এবং আমি চুনিদার একটা গল্প বলবো, অনিল ভাইটা শোনার মতো গল্প শুনলে তুমি আমাকে বাঁচিয়েছিল চুনিদা, আজ চুনিদা নেই। ইয়াস, এটা এই গল্পটা কেউ জানে না, তোমাকে বলি, এটা তুমি প্রথম বোধ হয়। আমি এটা লেখার আমি কোনদিন বেরিয়েছি কিনা আমি জানি না। তোমার 86 ওয়ার্ল্ড কাপে আমি যুগান্তর আমাকে পাঠিয়েছিল মানে যুগান্তর আমার এটা তোমার ভাড়াটা দিচ্ছিল, আর আমার জায়গা ছিলেন, তিনিও গিয়েছিলেন। যাই হোক, আমার কোনো অসুবিধা হয়নি। মেক্সিকোতে গিয়ে আমি অসুস্থ হয়ে যাই, জল এত খারাপ ছিল, ট্যাপ ওয়াটার খেয়ে নিতাম। তো আমার সারা গা ব্যথা ভেবেছিলাম যে আমি কী হলাম, আমি বাঁচবো না নাকি। তাই যাই হোক, তো ওই আমরা এখন হোটেল বোরালে ছিলাম, চুনিদাও ছিল এক হোটেলে। সকালে প্র্যাকটিস বলে এখানেও তুই মাঠ পেয়ে গেছে। হ্যাঁ, চুনিদা তো প্র্যাকটিস, চুনিদা সবসময় মানে ফিট, আরে বা হাঁটা, ওয়ার্ম আপ, জগিং, স্ট্রেচিং, চুনিদা ভীষণ এতে থাকতো। তো ভালোবাসত। তখন আবার শুনছে, তো ওইখানে বহু ডাক্তার আমাকে দেখেছে, জালমার ডাক্তার, এই ডাক্তার, আমার কমছে না কিছুতে। ওরা অনেক রকম ওষুধ দিচ্ছে, এই হচ্ছে রিউমেটিক হচ্ছে, এই হচ্ছে, সেই সব বলছে, এই যে হচ্ছে না। এবার চুনিদা আমার জায়গা সম্পর্কের জায়গায় তাকে বললো যে এই ছেড়ে দাও, গৌতমকে আমি নিয়ে যাচ্ছি, তোমরা আসো পরে। আমি গৌতমকে নিয়ে নিউ ইয়র্কে গিয়ে, আমি আমার বন্ধু আছে, কি বলবো তোমাকে অনিলাম, আজকে আমার শেষ চুনিদাকে দেখেছিলাম, মানে আমি থাকতে পারিনি, চোখটা বেরিয়ে এসছে প্রায়। গৌতম আমার পাশে কিন্তু ভৌমিক ভরচাক বসে আছে, ওদের কারোর সাথে কথা বলেনি। আর বৌদি আমার পাশ থেকে বলছে, তোমার ওইটা মোহনবাগান তো কার ছিল জানো, মানে চুনিদাকে তুলতে পারো না তোমার ইয়েতে করে, তোমার এই হুইল চেয়ারে করে। তো গৌতম কেমন আছিস? আমি তাকিয়ে, তখন আমাকে বৌদি বলছেন, উনি তোমাকে খুব ভালোবাসে গৌতম।
তুমি বিশ্বাস করে নেবো, আমাকে নিয়ে এলো, মানে চুড়িদার বন্ধু ডাক্তার, সে নিয়ে গেল, শুনলাম সে নাকি ম্যাকেন্ডোকে দেখে, ক্ষয় আছে, এখনো মনে আছে, আমাদের ডাক্তার নিবেন দাস ছিল, একদম মনে নেবো সেই চেহারা, এই একটু ওই মুখ ওই ফেস, আমাকে একদম পায়ের নখ থেকে পাতার চুল অব্দি মানে ট্রিটমেন্ট করে পরীক্ষা করে বললো এ তো এখানকার ম্যারাথন রেসার তাদের মতন কার্ডিয়াক ক্যাপাসিটি, ওর কার্ডিয়াক ক্যাপাসিটি হচ্ছে। পয়দা বলছে, চুইদা বলছে, ইরে পাগলা শোন কি বলছে, ম্যাকেন মানে ও চুইদা হচ্ছে বন্ধু ডাক্তার নিয়ে গেছে, যদি বিশ্বাস করো 68 আপনার বিপিএম আপনার 68, তাই তো, তাই শুনেছিলাম। মানে রেকর্ড একদম, মানে 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 তুমি মানে রেয়ার ওটা। আপনি চেষ্টা করুন, মানে যে একটা মানে পালস রেট, এমনি আমাদের যে মানে হার্ট রেট যেটাকে বলি আমাদের, নর্মালি আমাদের তো 72 বলে, এবং ঘুমোবার সময় আমাদের কমে যায় মানে হার্ট রেটটা। গৌতম দা আমি শুনেছি, আমি মানে 68 এমনি খেলতেন যখন হতো, মানে যেটা খেলার সময় অনেক বেড়ে যায়, মানুষের 80, 90, 100 তো পৌঁছে যায়। গৌতম দা আপনি বোধহয় 68 মেনটেন করতেন একদম একদম খেলার সময়, একদম। তা বিশ্বাস করবে না, আমাকে ওই ডাবল সিলিন্ডারটা ওইখান থেকেই এসছে, হতে পারে জানি না, সারাক্ষণ দৌড়ে যেত, একদম একদম, মানে সারা মাটি দৌড়তাম আর কি। কিন্তু আমি ওটা কোনদিন ভুলবো না। তারপরে চুনিদা বললো যে কিছু হয়নি তোমার, বলছে তোমার কিচ্ছু হয়নি, শুধু জল, তুমি কোনো একটা ওষুধ দিলেন না উনি, অবাক হয়ে যাবে নড়ে যাবো। আমি ওইখান থেকে বিড়ালটা খাওয়া শুরু করলাম, চুনিদা নিয়ে এলো, বিড়াল খেলাম, 1.5 থেকে 1.5 দিনের মতো আমার ব্যথা কোথায় চলে গেল ভগবান জানে। এবং চুনিদার জন্য আমি পুনর্জন্ম পেলাম, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, কোনো দ্বিধা নেই। চুনিদার এই ভালোবাসা, নিউইয়র্কে, হ্যাঁ নিউইয়র্ক থেকে আমি আবার লন্ডন চলে এলাম, আমরা ফিরছি তখন আর ফেরার সময় আর কি চুনিদা খবর পেয়েছে আমার এরকম হয়েছে, তখন আমার যাই উচিত ছিল আর কি, বলো আমি নিয়ে যাচ্ছি, তোমরা আমার সাথে লন্ডনে ওকে নেবে। সেই চুনিদা নিয়ে এসে আমাকে ওই ডাক্তার দেখে, এবং বিশ্বাস করো $150 মতো বোধ হয়, আমি কলকাতায় এসে তোর বলে ছি তুই আমাকে ডলার ফেরত দিচ্ছিস, কোথাও টাকা দিতে গিয়েছিলাম, টাকা নেয়নি। এবং আমি আজীবন যতদিন মানে বেঁচে থাকবো এই ঘটনাটা আমি কোনোদিন ভুলতে পারবো না। এবং এটা বলতেও আমার কোনো রকম মানে এতটুকু দ্বিধা নেই। এগুলোটা মানে এগুলো বলে না যে সব কিছু সবসময় বলে বোঝানো যায় না, তোমাকে উপলব্ধি করতে হবে। কোনো একটা এখানে বলি যে মানে যেহেতু ট্যাকেলের কথা হলো, চুনিদাকে ট্যাকেলের কথাটাও এলো তখন, আর এই আপনার এই হার্ট রেটের কথা হলো, আমি হয়তো যেতাম এই প্রসঙ্গটায়, যে এই যে মানে আমি আপনাকে একটা গল্প বলি, মানে একটা ছোট্ট গল্প বলি, যে গৌতম দাদা মনে নেই, আমি তখন মানে আমি নিজেও খুব প্রথম সাংবাদিকতায় এসেছি, তা গৌতম দাদা তখন একসঙ্গে প্রচুর খেলতেন, যারা ভেটারেন ফুটবলার যারা, তারা দল বেঁধে গিয়ে বিভিন্ন জায়গায় খেলতেন। তো সেরকম একটা ম্যাচ বোধহয় দমদমের দিকে হচ্ছে, তো আমাদের একজন কমেন্টেটর আছেন মিহির দাস বলে, তো মিহির দা কমেন্ট্রি করছেন, এবারে গৌতম দা খেলছেন, এবারে কোনো একটা জায়গায় তো একটা মিহির দা একটা কমেন্ট্রির সময় বলেছে না গৌতম সরকার পারলেন না বলটা রাখতে। হ্যাঁ, গৌতম দা দেখলাম মাঠ থেকে ছুঁড়ে মানে ছেড়ে সময়, এই তুই কি কেড়ে বলছিস আমি পারলাম না, মানে গৌতম সরকার পারলেন না, এটা ওদের কাছে এই যে আত্মসম্মানটা, এইটা একটা ওদের বোধহয় খেলার বোধহয় সবচেয়ে বড় ব্যাপার ছিল। মানে এই যে মানে ডিটারমিনেশনটা, আমি তোমায় বলতে যে একটা কথা আছে ইংলিশে, ফেলিওর প্রিপেয়ার ফর ফিউচার সাকসেস, মানে ব্যর্থতাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। মানে ব্যর্থতা, কি সুন্দর কথা, আমার কথা না, মনীষীর কথা। ফেলিওর, আমি রিপিট করছি, ফেলিওর প্রিপেয়ার ফর ফিউচার সাকসেস। এই যে তুমি, এটাই আমি এই জায়গাটা তুমি খুব ভালো এই জায়গাটা ধরেছো, যে আমাদের এই হতাশার কোনো জায়গা নেই, বা হতাশা তোমাকে গ্রাস করলো মানে তুমি কিন্তু হেরে গেলে, সর্বদিক দিয়ে তুমি জীবনযুদ্ধ তুমি হেরে গেলে। ওইটাই হচ্ছে এই যে পারলাম না, আমাকে কেউ সেইভাবে দুঃখ দিল, একটু আঘাত দিল, বা আমাকে সমালোচনা, বা ওইটা আমার টার্নিং পয়েন্ট হলো, আচ্ছা ঠিক আছে দেখো আমি পারি কিনা। এই যে একটা জিনিস বলবো, আপনার হাইট, বিশাল হাইট ছিল না, 5 ফুট 4 ইঞ্চি হাইট আপনার, বিরাট, আমি যতদূর শুনেছি আপনি খুব বল প্লেয়ার ছিলেন না, চারদিকে কাটিয়ে বেরিয়ে যাবেন সেরকম ছিল না, তো আপনি আপনার এই যে জেদ এবং এই ডিটারমিনেশন, এটা দিয়ে আপনি পুরোটা ফুটবলটা খেলেন। তো এটা নিজেকেও মানে আমি সত্যি কথা বলছি, আমার এই জীবনে এটাই সবচেয়ে বড় আমি মনে করি, যে হয়তো সবই তার কৃপা আর কি, বাবার আশীর্বাদ ছাড়া হয় না। আমারও তাদের নাম করেই বলছি, যে এই যে আমার একটা হার না মানা হার, এই যে হারবো না কিছুতেই, এইটা একটা আমার কাছে বিরাট বড় একটা ব্যাপার ছিল, মানে এর বড় ব্যাপারে।
এই জেদটা ছিল আমার। পুষ্পা আমাকে কেউ পুষ্পা ঝুঁকে গেছে আর কি, মানে আমাকে বিট করে কেউ চলে গেছে, ওটা আমাকে যন্ত্রণা দিত। আচ্ছা ঠিক আছে, তারপরে এই নয় যে আমি কোনোভাবে, তুমি খবর নিও যে আমি কবার জীবনে ইয়েলো কার্ড খেয়েছি, কবার আমি এই করেছি, তুমি খবর নেবে, হার্ডলি তুমি এক আধবার ভাবতে পারবে। কিন্তু ওই যে কাউকে অন্যায়ভাবে ফাউল করা, অন্যায়ভাবে আঘাত করা, অন্যায়ভাবে তাকে না, আমি একদম চেষ্টা করেছি একদম উইদিন দি লস অফ দি গেম, যেটা আইনের, যেটা বৈধ, যেটা আইন তোমাকে মানে মান্যতা দেবে আইনের মধ্যে তুমি সেটা করার চেষ্টা। কিন্তু আমার ওই জোরটা ছিল, ট্যাকলটা আবার মানে এটা আমি বিশ্বাস এগুলো এগুলো শোনো, এগুলো আমি না তোমার বিশেষ করো 1:1 এগুলো আমি প্র্যাকটিস করতাম, ভীষণভাবে প্র্যাকটিস করতাম। এবং একটা ধরো কাউকে, ধরো কারোর সাথে আমি এ করছি, তার টার্নিংগুলো শর্ট স্পেসে, তাকে সে স্পিডে যাবে, ধরো তাকে একটু দূর থেকে তাকে গিয়ে চেস করে তাকে ধরা, তাকে সাইড থেকে এসে তাকে কাভার করে মানে ট্যাকল করা, এই যে কতগুলো তোমার মানে মানে কি বলবো, মানে কতগুলো তোমার মানে মানে অ্যাসপেক্ট থেকে আর কি, মানে ধরো মানে সেটা তোমার খুব ক্লোজ ডিস্টেন্স হোক, খুব বড় ডিস্টেন্স হোক, এই যে আমার মানে অদ্ভুত ছিল আমার রান আপটা একটা অদ্ভুত ছিল, মানে এত কুইকার ছিলাম আমি, কুইকার টু দি বল, কুইকার টু দি ম্যান। এটা দেখবে, এটা প্রদীপদা বলেছে অনেক জায়গায়, এই যে আমি এত তাড়াতাড়ি চলে যেতাম। ধরো আমি তোমাকে একটা ম্যাচের কথা বলছি, তুমি শুনলে অবাক হয়ে যাবে, এখনো বেঁচে আছে অনেকে, তুমি জিজ্ঞেস করতে পারো। আমরা মোহনবাগান রেটেড 3rd টিম, মোহামেডান 1st টিম, কারণ সাবির, আকবর, মানুষ বিদেশ যে ফরওয়ার্ড লাইন, প্রসূন পর্যন্ত যে হাফ লাইন, তো সেই টিমে হ্যাঁ এগাছিতে তোমার ওই ফেডারেল কাপে তামিলনাড়ুতে, আর তোমার আর ইস্টবেঙ্গলে মজিদ ভাস্কর জামশেদ আছে। তো মজিদ একটা বল নিয়ে, মজিদ কি করেছে, কন্ট্রোল একটা বল নিয়ে উঠেছে সাইড লাইন দিয়ে, অ্যাটাকের জন্য সুইং ব্যাকরা জন্য অ্যাটাকে যায়, ওইখানে বলটা ও তোমার ট্যাকল হয়ে গেছে, ট্যাকল ওই বলটা মাজিদ পেয়েছে। মাজিদ তো খেলবে, মাজিদের যাওয়াটা তো মানে মারাত্মক ছিল, মানে তোমার মানে সেকেন্ডে তুমি ভাবতে পারবে না ওর যে কী অদ্ভুত প্রতিভা নিয়ে পৃথিবীতে এসেছিল আমি জানি না। আমি এরকম ট্যালেন্ট আমি দেখিনি অন্তত এই আজ অব্দি। তো এবার ও করেছে, আর আমি কোথায় ছিলাম নিজেও জানি না, হঠাৎ দেখছি মজিদ পায় বল। আর তুমি বিশ্বাস করো সেই ম্যাচটা শিবাজি ছিল, শিবাজি আর মজিদ এরকম জায়গা মানে এটিএন বক্সের মধ্যে ঢুকে গেছে, আর কন্ট্রোলের একটু স্লো ছিল, তো স্লো আর ও আসতে পারছে না। বিশ্বাস করো আমি কোথা থেকে এসে এটা 78-এ গৌতম লিখেছিল, গৌতমবার লিখেছিল, সুরিদের কাছ থেকে বলটা নিয়ে যা, ঠিক ওইভাবেই তুই বিশ্বাস করবে না, বলটা আমি ও মারবে গোল তুলে নিয়ে ওইরকম দাঁড়িয়ে আছে, গৌতম দা আই ওয়ান্ট টু প্লে উইথ ইউ, বলটা আমি তুলে নিয়ে ওইটাকে আমি অ্যাটাক করে দিচ্ছি বলটায়। মানে তুই ভাবতে পারো না, এই যে আমার একটা ইনটিউশন না শুধু, এই যে অ্যান্টিসিপেশন বলো যাই বলো, এবং এই যে আমার আশাটা, যাওয়াটা বা ওই জায়গাটা কাভার করাটা, ওটা আমার একদম মজ্জাগত। হ্যাঁ একদম, এটা আমি তোমায় বলতে পারি। ওই যে বললাম তোমাকে, আমি কিছুদিন মানতাম না যে একবার আমাকে এটা কে বলেছে, অনেকেই বলেছে না একদম, আমি মানে তখন না তখন ভট্টাচার্যরা সব কি তুমি আপনি ভট্টাচার্য জিজ্ঞেস করো, এটা একটু অনেক কথা। তো বলছে শালা কি বল, মানে শিবাজি এসে আমাকে জড়ি ধরেছে, গৌতম দা এ হারা ম্যাচ, তখন এই ম্যাচটা খুব ভালো খেলে, পায়াস টেনিবিক খেলেছিল, ওই ম্যাচটা অ্যাকচুয়ালি আমরা 7 গোলে জিতি, ইস্টবেঙ্গলকে 2 করে হারালাম, তো ফার্স্ট 2 লেগ ছিল, ডবল লেগ। তো দেখো আমি এটাই বলতে চাইছি, একটা কথা বলে আপনি রেফারির কথা বললেন, মানে এটা শোনা যায় যে গৌতম সরকার যখন মানে রেফারির সিদ্ধান্ত পছন্দ হতো না, হাত জোর করে যেত, গিয়ে যা যা বলার যা বলে আসতো একটু, মানে ওটা হতো, ওটা রিয়েলি মানে আমি বলতে হ্যাঁ হাত জোর করে হতো, কিন্তু মজা করেই করতাম, অত ঠিক করি না, হতো এখনো বলবো হয়তো ওটা করা হয়তো আমার ঠিক মানে আইনত ঠিক হয়, কিন্তু এক্স্যাক্টলি মানে ওই একটা আমার ছিল যে এটা কি করে মানে এরকম আর কি, ওইখানে বলে দিলাম, কিন্তু এগুলো সবই পার্ট অফ দি গেম, মানে পার্ট অফ লাইফ হয়েছে। কিন্তু এটুকু বলতে পারি খুব মজা করতাম আমরা একদম, খেলার মাঠে ঢুকে গেলে
তখন অন্য চরিত্র, অন্য মানুষ আমি, মানে সেখানে আর আমার কোনো মানে কে বড় কে ছোট কে কোথায় কে অপোনেন্ট আর কিছু একদম বেস্ট ম্যাচ তোমাকে বলতে পারি। আমার যদি বেস্ট ম্যাচ বলো, দুটো ম্যাচকে আমি বলবো। একটা ম্যাচ হচ্ছে তোমার একদম মানে পেলের ম্যাচটা, একদম ওটা তো মানে অকল্পনীয়, একসাথে তিনজনকে ট্যাকেল করেছি। আর একটা ম্যাচ 79 হচ্ছে তোমার ওই মোহনবাগান ম্যাচটা, যেটা অনেকগুলো আমরা জিততাম, যেটা তারা ইতিহাস করতে পারে। হাবিব এই বিদেশ শ্যাম মানুষ যা মিস করেছিল 79-এ কল্পনা করা যায় না। মানে একদম গোলটি বিটবল, যেটা ওদের সব বাইরের প্লেয়ার ছিল, মাচাডো, হরজিন্দর সিং, মনজিৎ সিং, পারমার, সব ওদের টিমে ছিল। কিন্তু ওই ম্যাচটা আমরা টেনিভি খেলেছিলাম, টেনিভি ওইটা আমার জীবনের একেবারে যেটা পাওয়া থেকে বিট করে তোমার এটা তুমি একটা ভালো ধারণ করলে। কারণ তুমি এখনো যদি কাগজ তোমাকে কেউ দেখায়, পরের দিন যুগান্তরে অজয় লিখছেন, অজয় বোস লিখছেন যে মোহনবাগানের এই পিয়াংগং সিটি ক্লাবের খেলোয়াড়, কোচ, ম্যানেজার, দর্শক প্রত্যেকে যখন ওরা দেশে ফিরবে, তারা প্লেনে ফিরবে, তারা একটা নাম মুখস্থ করতে ফিরবে, তার নাম গৌতম সরকার। এটা অযোধ্যা লিখেছে, এই কাগজ আছে আমার কাছে এখনো, যুগান্তর ওই কাগজ। তুমি জিজ্ঞেস করো কাউকে, এত বড় সার্টিফিকেট, এত বড় কমপ্লিমেন্ট অযোধ্যার মতো মানুষ লিখেছিলেন। মানে ওই ম্যাচটা, মানে সত্যি কথা বলছি তোমাকে, ওই ম্যাচটা ভূমিকেরও টেনে, ভূমিকের ওই গোল যদি আগে আটকানে থাকতো, তাহলে বুঝতে পারতো যে আমাদের দেশেও এমন খেলোয়াড় ছিল যারা ওই মানের গোল করতে পারে, ওই মানের গোল তারা বলে বলে দেখে। শুরু তো আর্টিস্ট ছিল সুরজিৎ, তো শুরু তো তোমার সত্যি কথা বলি, শুরু ছিল আমার প্রিয় খেলোয়াড়। কিন্তু শুরু আমাকে দিয়েছে কত গোল করেছে। একটা ম্যাচ বলি তোমাকে, 75-এর ম্যাচটা 76-এ হচ্ছে রোমার্চে, যেটা অশোক ব্যানার্জি খেললো না রিপ্লে ম্যাচটা। তাহলে ফার্স্ট লেগ সুরজিৎ তো ভাটিয়াকে মাটি ধরিয়ে দিয়েছে পেলে, মানে কি ভয়ঙ্কর ছিল সুরজিৎ, অচেনা টিমের কাছে, বাইরের টিমের কাছে, বিদেশি টিমের কাছে। মানে কল্পনা, যারা ওর সাথে খেলেছে তারা বুঝতে পারবে কি হচ্ছে। শুনো আরেকটু করতে দে, আরেকটু করতে দে, আরে ও উল্টো পাল্টা 45 সেট করে আমাদের ফাইনাল আমরা জিত, মানে পুরো 12টা বাজে তোকে সেট করে দিলে যাই হোক। তো ওই ম্যাচটা আমরা জিতলাম, আবার টানালো, মারপিট হলো, তোর ওটা মারলো সাতটা, বা আমরা আমাদের সাথে মারপিট হলো। ওই ম্যাচটা আবার করে দিল ওই কুপারে, যে ওই ওটা ছিল তোমার সেই ম্যাচ। ফাইনাল হয়েছিল তোমার এদের সাথে, তখন জ্বর টানাতে হারিয়েছিলাম, ওর চাপে রয়েছিলাম। তো রিপ্লে ম্যাচটা এখনো মনে আছে। শুরু রাইট কি বলে রাইট উইং, আর আমি রাইট হাফ, আর পার্টনার পিন্টু সেপ্টার। তো আমি বললাম শুনো একটা গোল করতেছে, বলে ঠিক আছে, বললাম না তুই আয়, ঠিক আছে আমাকে ওয়াচ করবি, আমি বলটা যাবো। আর শুরুর সবচেয়ে বড় ওর কোয়ালিটি ছিল, যেটা মানে আমি সত্যি বলছি কারোর মধ্যে দেখিনি, ওই দেবে বলে দিয়ে দিয়েছে, মানে ব্যাট যাকে বলে, এই মানে দেখাচ্ছে যে ও ফ্লিক করছে বা ইনস্ট্রিং রাখছে বা বলটা মানে করছে, ড্রাইভ করছে না, ওই জায়গা দিয়ে দিতে পারে। এবং ফার্স্ট পোস্ট টু ফার্স্ট থ্রো ভারতবর্ষের মুখে কেউ গোল করছে আমি যাই না, যেটা অল্লাবো ওনলি প্লেয়ার আই হ্যাভ সিন দ্যাট সিচুয়েশন। তো সুরো বলছে আমাকে একটু ফলো কর গৌতমদা, আর ঠিক গেছে, বিশ্বাস করো দুটো গোল করলাম আমি, 3-0 জিতলাম আমরা, রিপ্লে ম্যাচটা জিতলাম, ফাইনাল চ্যাম্পিয়ন হলাম। দুটো গোল আমাকে করালো, একদম আইডেন্টিক্যাল বল, এরকম গিয়ে দেখে যা আমি মিটটা করেছি, এই স্টেপটা দেন, মানে বিশ্বাস করা তো সেরকম জীবনে প্রচুর গোল করেছি মিথ্যে কথা আমি বললে, কিন্তু যে কটা করেছি তুমি একটু অন্তত মূল্য দিতে হবে। আমি বলছি না পুরো মূল্য পাওয়া, কিন্তু একটু অন্তত তুমি দিতে হবে। আর আমার আউটসাইডটা যদি আমি পেয়ে গেছি, ওইটা মেরেছি আমি গভর্নমেন্টকে গোল করে দেবো, ওইটা আমার এই একটা কনফিডেন্স ছিল। যদি আউটসাইডটা করে আমি যদি পেয়ে গেছি, ওই শুরু আমাকে দুটো গোল করানো, আমি খেলার শেষে আমি কি বলবো যে শালা তুই তোর মধ্যে কি দিয়েছে ঈশ্বর তোকে, কি স্কিল, মানে বলি না যে ও স্কিলের ও মানে বলটা বই দিত। যেদিন ও খেলতো না, শুরু যেদিন খেলতো, বিশ্বাস করো নেবো, ওর খেলা তো ওকে দেখতে হবে। তুমি
আশ্চর্য, ওই মাঠের থেকে তুমি তোমার দলের ওর সাথে খেলা হবে, ওর সহকারে ওকে তোমার ওকে দেখতে হবে, কি করে সম্ভব? এটা একটা আশ্চর্যজনক একটা প্রতিভা নিয়ে এসেছিল পৃথিবীতে, আশ্চর্য। মানে ওই চেহারা কিছুই ছিল না চেহারাতে, কিন্তু কোমর ভেঙে দিচ্ছে, কোমর ভেঙে দিচ্ছে। এই পাঞ্জাবি বলছো, বাইরে বলছো, কোমর ভেঙে দিচ্ছে। এমন মেরেছে, এমন ফেন্ট করেছে, এমন ড্রিবল করেছে। 75 ম্যাচটা পরে 5 গোলের ম্যাচটা কি সুনীল দাদা না ভৌমিক দা? দেখো, এটা বলা খুব ডিফিকাল্ট, তুমি ঠিকই বলেছো। দুজনেই সমানভাবে, আমি সমানভাবে কৃতিত্ব দেবো। ভৌমিক তো অবশ্যই, কোনো প্রশ্ন নেই, ডাকছে সবাইকে। মানে একটা মানে ভূমিকা 100% ও ইতিহাস করে গেছে, ওটা করেছে, ওরকম আর কেউ করতে পারবে না। আমি তো বলছি ওরকম ডাকা। অ্যাকচুয়ালি ভৌমিক ছিল, তোমায় বলি, ভৌমিক ছিল বাপের বেটা ফুটবলার। মানে ও গালাগালি করে বল চাইতো, এটা আমি দেখিনি কাউকে, খুব কম। হাবিবও চাইতো, শ্যামটা বলতো, দেখতো, বলতে আমার হাবিবও চাইতো, কিন্তু ভৌমিক গালাগালি, শুয়ারের বাচ্চা, দেয় আমাকে বল, আমাকে বল। মানে তুমি রাত খাওয়া হয়ে যাবে। গল্প যদি করি না, বড়দুলে একটা ম্যাচের কথা বলবো, দারুণ গল্প, এগুলো খুব ইন্টারেস্টিং, তুমি না শুনলে বিশ্বাস করতে পারবে না। তো যাই হোক, ওই ম্যাচটা শুরু যতটা ভয়ঙ্কর ছিল, ততটা বলিষ্ঠতা ছিল। মানে বলিষ্ঠতা মানে দেখিয়েছে সুভাষ ভৌমিক, বাপের বেটা। মানে তছনছ করে দিয়েছে। শ্যাম যা গোল মিস করেছে, পেনাল্টিও মিস করে শ্যাম, মানে 8 গোল 9 গোল তো কিছু না, সেদিন হয়ে গেছিল। কিন্তু এই জায়গাটায় তোমার, আমি দুজনকে সমান আমি নম্বর দিচ্ছি একদম। আর বদলেই তোমার একটা ম্যাচের কথা বলি, মানে অবাক হয়ে যাবে। খুব সম্ভবত 77 বদলি, ইয়াস 77 বদলি, যেটা আমরা টেবিল কন পেলাম মর্চার্সের ক্যাপ্টেনশিপে। মানে ডেম্পোর সাথে খেলা হচ্ছে মোহনবাগানে। আর ওদের একটা প্লেয়ার ছিল, আমি স্ট্রাইকারটা নামটা আমার মনে হয় মানে গোয়া মানে মানে রাজ্যের মানে সেরা, সর্বকালের সেরা প্লেয়ার ও। দারুণ চেহারাটা ছিল, মানে কাপ্পা তুললো, আর কি ফেন্টিং ছিল, আর এই অসাধারণ স্ট্রাইকার, মানে ঝাঁঝা করে দিত যে কোনো টিম। দর্শক দেখো মানে উড়িয়ে দিয়েছিল। তো ওই ম্যাচটা ভৌমিক খেলায়নি। ভৌমিককে পৈদা কিরকম ছিল, পৈদা না সাইকোলজি বুঝছো, তুমি আমার চেয়ে বেশি যাও, কম নয়। পৈদা না ওইটা, ওই জায়গাটায় পৈদা একটু মানে দেখে নিত যে ঠিক আছে, কিন্তু সুভাষ ভৌমিক স্পিরিটেড ছিল। ওকে ড্রেস দিয়েছে, ও ড্রেস পরে এক্সট্রা ড্রেসে বসে আছে। সে তো তুমি 77-এর মোহনবাগান ম্যাচটা কলকাতা লেগে যাবে, হারলাম, যেটা থেকে আমাদের টার্নিং পয়েন্ট হলো। তাদের মাঠের বাইরে শান্তা সহজে বসে আছে, হাবি ওভার খেলছে। তো ওই ম্যাচটা হচ্ছে কি, তোমার ভৌমিক বসে আছে, হাবিব খেলছে। হাবিব কিছুতেই কিছু করতে পারছে না, পুরো ফেল, একদম পা থেকে চলে যাচ্ছে, বলে না ও একদিন হয় क्या होता हाबिब भाई क्या, अरे तुम জানো, ওরা মাকে একটা গালাগালি ছিল, এই সারা কি হতো, ধর আপনি পাচ্ছেন না, তাহলে আপনি কি করছেন, ম্যাচটা একেবারে হাতের বাইরে, আর ও দাপাচ্ছে ওই স্ট্রাইকারটা। তো যাই হোক, বোঝা ভৌমিককে আপনি, আমি আমার স্বভাব ছিল, আমি ভৌমিককে খেলো তুমি খেলো, যাই হোক। দেখো পৈদার কিরকম মানসিকতা ছিল, এইটাই এই জায়গায় পৈদাকে তুমি কি করে ভুলবে। পৈদা বললো রাতে, পৈদার একটু খেত, আমি তো জীবনে ওই সময় খেলার সময় তো মানে প্রশ্ন নেই, সতীতে একটু খেত, ভৌমিকও খেত। এটা গল্প করছে, কত ভৌমিক কত স্পিরিটেড থাকো। বেটে আমাকে পৈদা বলছে, বেটে এসো তুমি, তোমার জন্য আপেলের রস, আপেলের জুস আছে, বসো। হ্যাঁ বেটে, কাল তোমার বন্ধু খেলবে, আল্লাহ পৈদা ওকে না খেললে এই ম্যাচ বার করতে পারবে না। তুমি বিশ্বাস করো অনিতাবু, তুমি আমার কৃতিত্ব এক বিন্দু দিও না, আমার কৃতিত্বটা কিছু না, কিন্তু আমি যদি একটু স্মেল করতে পারতাম। পরের দিন ভৌমিক খেললো, কি বলবো তোমাকে, ওকে ওকে মেয়েও কিছু করতে গোয়া, ডেম্পো গোয়া, মানে তুই ভাবতে পারবে না, ঠিক করলো। হ্যাঁ 3-1 জিতলাম হাবিব ছাড়া। এবার হাবিব বলছে আমি আমলেই, বলছে ড্রেস পরবো না, আর বই এদেরও ঠিক না, সবাইকে ডিসিপ্লিন সবার জন্য এক। হাবিব ওখানে মানে একেবারে চূড়ান্ত অকালের পরিচয় দিয়েছিল। পয়সা বলো হাবিব কে আসা था হাবিব, अरे तुम तो
टीम का हीरो है, अरे ठीक है आज एक मैच पर खेल रहा है भौमिक, तुम अरे আমরা জানতে পারি, যাই হোক আলটিমেটলি যে স্পোর্টে বসেছিল ওই ম্যাচ ভৌমিক না হলে আমরা উঠতে পারতাম না। এই হচ্ছে সুভাষ মোহন। ব্যাপারটা হচ্ছে যে ক্যারেক্টার এক একজনের, যে তুমি মানে ভাবছো যে বেটা সারাদিন ধরে তাস খেলছে, করছে করছে সে করছে, দূর এ আর কিছু করতে পারে না, ওরে সাবাস, না ভুল। ওই ভুলটা ওরা দেখিয়ে দিয়েছে যে মানুষ যেটা ভাবছে তা নয়। ধরুন ইস্ট বেঙ্গলে আপনি পার্টনার, আপনার পার্টনার মানে অ্যাকচুয়ালি যে আপনার দুজন মিডফিল্ডার আপনি আর সমরেশ চৌধুরী, আপনি মোহনবাগানে গিয়ে পেলেন প্রসূন ব্যানার্জিকে, তো এই দুজনের মধ্যে আপনি মানে আপনি কমফোর্টেবল থেকেছেন? দেখো আমি সত্যি কথা বলি, দেখো পার্টনারের সাথে একটা আর্থিক ব্যাপার, মানে ওই পার্টনার ওই আমার সব ঠিক আছে ঘরোয়া এতে, কিন্তু প্রসূনের সাথে আমি অনেক বেশি খেলেছি। সেই জুনিয়র ইন্ডিয়া থেকে খেলেছি, সিনিয়র ইন্ডিয়াতেও খেলেছি, বেঙ্গল খেলেছি বহুবার। পার্টনার তো সন্তোষই বেশি খেলে, আমরা যখন 8 নম্বর খেলেছি, কিন্তু পার্টনার তো একাধবার দুবার খেলেছে ধরো, কিন্তু সেখানে প্রসূন আমার সাথে অনেক বেশি ম্যাচ খেলেছে। এবং বলতে দ্বিধা নেই, এটা ঠিকই খুব সত্য যে মানে যেটুকু সামান্য আমরা খেলেছি জাতীয় স্তরে প্রসূনের সাথে কিন্তু বেশি আমার তোমার। প্রশান্ত দেখো আমার সাথে অনিনব একটা ম্যাচ হলো, সুজেশ বারা খেলেছে আমার সাথে, প্রশান্ত ব্যানার্জি খেলেছে, বিকাশ পাজি খেলেছে, প্রসূন ব্যানার্জি খেলেছে, সমরেশ চৌধুরী খেলেছে, কাজল মুখার্জি খেলেছে। আমি কত ভাগ্যবান বুঝতে পারছো, মানে 8খানা 9খানা হাফের সাথে আমি খেলেছি। কিন্তু বলতে দ্বিধা নেই, প্রসূন অনেক বেশি তোমার একদম মোহন কিছু খেলেছি। মোহন একটা কাগজে আমাকে ফোন করলো, রঞ্জিত ভালোবাসা তো খুব, রঞ্জিত মুখার্জি, প্রথমদা আরে এই সময় একটা দেখ লিখেছে, এরে বাপ রে বাপ মোহনদা কি লিখেছে, আর কি লিখেছে বলছে সবাইকে নিয়ে বিশ্লেষণ করছে, তোমার কথাটা লাস্টে বলছে গৌতম সাগর ওয়ান ম্যান আর্মি, গৌতম সাগর নাথিং বাট ওয়ান ম্যান আর্মি, বলছে এই যা লিখে দিয়েছে এক কথায় 1 কোটি কথা মানে মনে করি মানে তোমার বুঝিয়ে দিয়েছে। আপনার সেরা কমেন্ট মানে সেরা কমপ্লিমেন্ট বলবো না, কমপ্লিমেন্ট বোধহয় পেলে যে ইউ আর নাম্বার 14। একদম, এটা তো আমি তোমাকে বলতে পারি, যদি আমরা যদি এটা যদি কেউ মিথ্যাচার না করি। দেখো সত্যি কথা বলছি, মানে এই যে ধরো একটা এই যে পেলের সাথে ওই ট্যাকেল করছি, ওই ছবিটাই কিন্তু ভারতবর্ষের সব কাগজে বেরিয়েছে, আমেরিকার কসমাস ক্লাবে শুনেছি, মিউজিয়ামে আছে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে একটা মুহূর্তে কিন্তু জানি না এটা কিভাবে হয়, কিন্তু হয়, সেটাই হয়। সবার ছবি দিয়ে হয়তো সেরকম ঘটনা দেখায় না, কিন্তু একজনের ছবি কোনো পার্টিকুলার কারোর ছবি দিয়ে হয়তো সেই খবরটা প্রকাশ হয়। আজকে দেখো একদম মানে কি বলবো তোমাকে, পেলেকে মানে তোমার ওই রমা চৌধুরী, যতীন চক্রবর্তী, ধীরেন্দ্র, প্রদীপ ব্যানার্জি, চুনি গোস্বামী, আরেকজন বড় টপে সব ঘিরে আছে এরকম। তো এক এক করে নাম করছে, শিবাজি ব্যানার্জি, সুধীর কর্মকার, সুব্রত ভট্টাচার্য, প্রদীপ চৌধুরী, দিলীপ পালিত, প্রসূন ব্যানার্জি, আমার নামটা। আমি এদিকটা ছিলাম দাঁড়িয়ে, আর ওইখানে পেলে ছিল। পেলে ওদের মানে পেলেকে একদম সারাউন্ড করে রেখেছে, কভার করে। তা আমি যেই আমার নামটা বলেছে, হঠাৎ দেখি উনি একদম স্ট্রেট এসে জড়ি ধরে সবাইকেই জড়িতে প্রত্যেকেই উনি ফেলিসিয়েট করেছেন, বলছে হা হা হা, মানে ওইটা জড়ি ধরার আগে বলছে এরকম আঙুলটা নিয়ে হা হা, ইউ দ্যাট ডোন্ট নো নাম্বার 14, মানে খুব ইংলিশটা মানে ইউ ডিড নট হু ডিড নট অ্যালাউ মি টু প্লে, ইউ দ্যাট নাম্বার 14। আমি না ঘাবড়ে গেছি, আর চুনিদা পাশ থেকে বলছে কোথাও এই কমপ্লিমেন্টটা খেলে যাই, বলে আরো 10 বছর খেলবো চুনিদা। এটা একটা দারুণ মুহূর্ত। ঠিক ঠিক ঠিক। মানে আপনার যখন মানে ইসমাল ছেড়েছিলেন তখন তো মানে 76 একদম আমার ক্যাপাসিটি তারপরে 77 আপনি ক্যাপ্টেন, 77 আপনি মোহনবাগান একদম একদম। তো 77 আপনি যখন মোহনবাগান গেলেন, আপনি বা সুদীপ দা আপনার চোখের জলে গেছিলেন বলতে পারবো, কারণ আমার একটা স্বপ্ন ছিল যে রাম বাহাদুর, আমি খুব ভক্ত ছিলাম তো, যে রাম বাহাদুর রেকর্ডটা ভাঙবো। রাম বাহাদুর নাকি শুনেছি 11 বছর 12 বছর খেলে, দেখো সে আমি 14 বছরই খেললাম, রাম বাহাদুর রেকর্ডটা আমি ভাঙবো, এটা আমার মনের স্বপ্ন ছিল। কথাই আছে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, কী করবে মানুষ ভাবে এক ঈশ্বর করে এক, কিন্তু সেটা বড় কথা নয়, এটা ছিল আমাদের ভাগ্যে। ওইটুকু কলঙ্ক আমাদের নিয়ে মানে বেরিয়ে আসতে হবে। কি হয়েছিল এই টুর্নামেন্টটা? বিরাট কোনো টুর্নামেন্ট না, তবুও ইস্টবেঙ্গল ক্লাবের মতন একটা ক্লাব প্রতিষ্ঠান যখন কোনো জায়গায় তারা নাম দেয়, দায়িত্ব নিয়ে,
সেখানে হয়তো সবসময় যে প্রথম সারির খেলোয়াড় তারা সবসময় অ্যাভেলেবল তা নয়, কিন্তু যারা টুর্নামেন্ট অর্গানাইজ করছে, যারা টুর্নামেন্ট তাদের ডিমান্ড থাকে যে আপনাদের এই প্লেয়ারদের আমরা চাই। তো সেই অর্থে হয়তো আমাদের হয়তো খানিকটা চাহিদা ছিল বলে আমরা জোর করেছিল। আমার শরীর খুব খারাপ ছিল, আর সবে তখন বিয়ে হচ্ছে আমার, আমি ঠিক কথা বলছি, আমার সবে মে মাসে বিয়ে হচ্ছে, আর এই খেলাটা খেলতে যাচ্ছি ধরো 2-1 মাসের মানে আগে বা পরে এরকম হবে, মানে মোটমাট লিগের মাঝামাঝি কি লিগের পরে। তো শরীর খুব খারাপ, তরুণ যায়নি, সুধীর যায়নি, অশোক ভাইজু যায়নি, আমি গিয়ে ফিরে এসেছিলাম। এই জন্য যে আমার শরীর একেবারে মানে বমিটা হয়ে গেছিলো আমার ট্রেনের মধ্যে। তা আমি চললাম, ভালো লাগছে না। তখন শ্যামল টামল আমাকে ধরে সুরজিৎ জাজটা গৌতমদার জাজটা থাকে না, আর শরীর ভালো নেই, আমার বিশেষ ছিল, বউকে নিয়ে গেছিল, ফিরে এসেছিলাম। ওই যেহেতু আমরা কেউ যাইনি, আমরা খেলিনি টুর্নামেন্টে, তাতে ওইখান থেকে বোধহয় ওটা মানে আমাদের থগরাজের বোধহয় কোনো ভূমিকা ছিল ওইখানে ওই টুর্নামেন্টেতে বোধহয়। তো যাই হোক, সেটা নিয়ে মানে ক্লাবের অনেক ওপর একটা ঝড় এসেছিলো যে এরকম নাম দিয়ে এরকম খেলোয়াড় তারা খেলেনি, হেরে গেছিলো। ওই হেরে যাওয়াতেই আরও বেশি ওরা ক্ষুব্ধ হয়ে গেছিল ক্লাব, সেটা থেকেই আর কি তোমার এই মানে আমাদের যেটা সাসপেন্ড করেছিল। তার আগে কি আপনার সঙ্গে ক্লাবের সঙ্গে একটু বনিমনা হচ্ছিল না? কারণ পিন্টু তাকে ছেড়ে দিয়েছিল, অশোকলাল ব্যানার্জি ব্যাপারটা নিয়ে আমার সাথে পল্টুদার খুব ঝগড়া হয়েছিল। মানে দেখো একটা কথা, পল্টুদা আমাকে কিন্তু খুব স্নেহ করতেন, আমি এটা বলছি তোমাকে, মিথ্যা কথা বলা হবে যদি আমি না বলি। পল্টুদা কিন্তু ক্লাব অন্তঃপ্রাণ, ক্লাবের জন্য পল্টুদা কোনো সন্দেহ নেই, অনেক ভূমিকা বিরাট। কিন্তু যে কোনো কারণে অসময়ের উপর রাগ ছিল, যেহেতু অসময় ওই ম্যাচটা খেলেনি, এবার ম্যাচটা বললাম তোমার ওই না বোকারো না, ওই রোবার্টসের ম্যাচটা যেটা আমার শহীদ গোল করালো দুটো, তো ওটাই আমার আপত্তি ছিল যে আপনি ওদের পিন্টুকেও ছেড়ে দিলেন। তবে আমি যেটুকু শুনেছি পিন্টু নাকি সহজ মানে বেশি পয়সা পেয়েছে, চলে গেছে, আর অশোক ব্যানার্জিকে আমি সই করাবো, আপনি চেষ্টা করে কিন্তু আটকাতে পারবেন না, আমি সই করাবো। অসুবিধা সেটা মৃত্যুর আগের দিনও বলে গেছে। এত ভালো মানুষ তো তুমি তো জানো, মানে আনপ্যারালাল, এরকম একটা ব্যক্তিত্ব সম্পন্ন এবং এত বড় মাপের খেলোয়াড়, মানে বল আসার আগে বুঝতে পারতো কোথায় যাবে, মানে 2:1 রাজা বললো তোমাকে, মানে হেডটা মাথাটা তো দেখার মতন। কিন্তু এই অশোকদার এই তোমার ম্যানিপুলেশন, মানে অ্যান্টিসিপেশন শুধু যে ম্যানিপুলেট করা, এই যে বুদ্ধি দিয়ে তোমার সেই জায়গাটাকে মানে একেবারে নিশ্চিত করে নিজের ফেভারে নিয়ে আসা, অশোকদা দেখিয়ে দিয়ে গেছে, অসাধারণ। বলেছিল আমাকে, ওটা তুই দূর কী হবে অশোকদা, কিচ্ছু ঘাবড়াবেন না, আমরা যে টাকা পাবো যে টাকা থেকে আপনি বললে এটা খারাপ হবে, আপনাকে ছোটো করা হবে, আপনাকে জানাবো কেন, কিন্তু আপনি খেলবেন, আমার ক্যাপ্টেন আপনি বলে আপনাকে ছাড়া প্রশ্ন নেই। যাই হোক, তারপরে আর কিছু বলেনি, আমি সই করেছিলাম, অশোকদাকে নিয়ে আমি সই করেছিলাম। আপনি সুরজিৎদা আপনার এত ক্লোজ ছিল, কিন্তু আপনি যখন সদপ্তরে মোহনবাগানে গেলেন, আমি শুনেছি যে সুরজিৎদা প্রথমে মাঠে নেমে পড়েছিলেন যে গৌতম বৌদি কেমন আছে, খুব ভালোবাসতো, মানে মামা বউকে মানে রিয়েলি পছন্দ করতো, মানে আর কিছু না, যে শুরু তো একটা আর্টিস্টিক মানে তবলা বাজাতো, গান গাইতো, ওর লেখা তুমি বলছো আমাকে সুতবা এখনো বলে গৌতমদা, সুরজিৎদা আমাদের কারেকশন করে দিত এখানেও। তো মাঠে নামলো যখন, মানে মাঠে নেমে তখন তো খার মানে করতে গেল, মানে ব্যাপারটা হচ্ছে যে শিল্ডে হারিয়েছি, এই রোবার্টসে পেয়েছি সেকেন্ড টাইম, তখন তো গা জ্বলছে, আমাদের সাসপেন্ড করে গেছে, আর ডাক্তারটাও গেছে খেলা দেখতে। তা আমি তখন বললাম যে হবে, ঠিক আছে রায় ঠিকই আছে, চল এখন, তারপরে ওকে মারাত্মকভাবে ট্যাকল করেছে। আমি মানে আমার যতটুকু গল্পটা আমি জানি, এর আগে শুনেছি যে সুরজিৎদা মাঠে নেমেছেন, নেমে বলেছেন যে গৌতমদার স্ত্রীর নাম রাই, হ্যাঁ, তো বলেছে রাই বৌদি কেমন আছে, বলেছে যে রাই বৌদি পরে হবে মাঠে চল, বলে প্রথম ট্যাকেলটা সুরজিৎদা। একদম একদম সত্যি কথা, মানে মারাত্মকভাবে ট্যাকেল করেছিলাম, বাদ যায়নি আমার কাছে। সেদিন পাটনারও ট্যাকেল খেয়েছে, প্রশান্ত ব্যানার্জি, মিহির, মানে রানচাক করে দিয়েছে। মানে সেদিনও কিন্তু বিশ্বাস করো, শ্যামতাবা বোধহয় কম করে 6টা গোল মিস করেছিল, আমরা সেদিন
মানে হ্যান্ডসাম মার্জিনে জিততাম। ইসমাইলকে যা করেছিলাম আমরা, 2 গোলই শ্যাম করলো, কিন্তু সব হ্যাটট্রিকও মিস করলো, হ্যাটট্রিক সময় 5 গোল করতো। দারুণ খেলেছিলাম আমরা ওই ম্যাচটা, এখনও আমাদের মনে পড়ে। মিস করেন মানে হ্যাঁ, ভীষণ মিস। পার্টিকুলারলি বলছি, ভৌমিকের তো লাথি মেরেছিল আমাকে, একটা ওটা বলতে বলে গেলাম ওই 5 গোলে। ও এবার হয়ে গেল, হাবিব চলে গেল, সরি আমি ওটা তোমাকে বলতে ভুলে গেলাম, ওইটাই তো আসল কথা। ও সারা রাত ধরে জেগেছিল বলে, হোটেলে খেয়েছে, খাওয়া দাওয়া করেছে। ওর একটা টেনশন হতো যে না বড় ম্যাচ চলে হলে, ও বলতো আর কি যে একদম একদম। ওই তোমাকে বললাম না, টেল বলটা আমার মধ্যে এখনো ব্যথা আছে, সালা এমন লাঠি মারলো, ওই চেহারা, ওই পা, শুয়োরের বাচ্চা, ফার্স্ট বলটা আমায় দিবি। সত্যি ওই যে তোমায় বললাম না আমি, যে আমার জীবনে এইরকম কারেজিয়াস, মানে কি জানো তো অন্য মানে আমি মনে করি, মানে এটা আমার সাথে কেউ একমত নাও হতে পারে, কারেজ, এই সাহসটা বিরাট ব্যাপার একদম। এটা সবচেয়ে লাগে ব্রেভ, মানে ব্রেভনেসটা তোমার সব জায়গায় জরুরি। একদম একদম বিশ্বাস করো, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই জায়গাটা তোমায় বলি যে মানে ভৌমিকের ওই আচরণ সেদিন ও বুঝে দিয়েছিল। আমি আবার গালাগালি করে বললাম, সারা রাত ধরে এইসব, মানে আমি গালাগালি করে বললাম, তুই কি খেলবি আমার জানা ইচ্ছা করবে, মানে আমি বলছি আর কি, চল ছোড়ে বাচ্চা দেখ, মানে এইরকমভাবে। এবং সেটা প্রমাণ করলো, অনেক প্রমাণ করেছে ও। কিন্তু ওই দিনের ওই ম্যাচ ভাবা যায় না, সারা রাত ও ঘুমোয়নি, সারা রাত ও, কিন্তু কি অদ্ভুত। তখন রঞ্জিত সবে এসছে, বাচ্চা ছেলে চান্স পেয়েছে, রঞ্জিত ওই ফার্স্ট গোল করা আমার চান্সের পাওয়া নেই, ফাঁকা গোলে রঞ্জিতকে দিল, রঞ্জিত মুখার্জি গোল করলো, রঞ্জিত মুখার্জি সেদিন হলো। মানে বিশ্বাস কর কেন হয়, সুরোকে প্রচণ্ড মিস করি। এক সময় যখন ভাবি না যে সবাইকে যেতে হবে, আমিও একদিন যাবো, এবং সুরজ যখন বডিটা নিয়ে এসেছিল, আমি কোনোদিন তাকিয়েছিলাম 4 মিনিট যে এরকমভাবে যাবি, আমি বিশ্বাস করো। তার আগে আমার সাথে কথা হলো, ভৌমিক মারা গেছে, ভৌমিক মারা ওই তোমার এতে নিচ্ছে চ্যানেলে তোমার, তো বলছে গৌতম দা সুরিত যাচ্ছে, কিছু আপনি বলবেন? শুনো সাবধানে, না না একটু কাশছে দেখছি তখন। হ্যাঁ বললাম যে সাবধানে থাকবি, বলে আর ভাল লাগছে না গৌতম দা, বগুদা চলে গেল, এটা কথা হলো। তারপরে যখন ও ভর্তি হয়েছে শুনছি, হঠাৎ শুনি ভর্তি, পার্টনার আমাকে ফোন করলো, না না ভালো আছে পার্টনার, আমার কথা কয়েছে, বলছে আমি এখন পিন্টুদা আমাকে এখন নিয়ে যাচ্ছে এতে আইসিইউতে নিয়ে যাচ্ছে, আমি পরে কথা বলবো। তো দেখো এখন যার থাকবার নয় তো তুমি আমি কে, মানে যার যাবার সে যাবেই, এটাই মানে মানে সত্যি, মানে সবচেয়ে খাঁটি কথা। অনেকে, হ্যাঁ একদম একদম খারাপ লাগে। হ্যাঁ নিশ্চয়ই, হাবিব তুমি যতই বলো, হাবিব ভাইকে অস্বীকার করার জায়গা নেই, একদম। ভুল ত্রুটি তো আমরা সবাই করেছি, কিন্তু হাবিব ভাই অতুলনীয়। শ্যামল চুপচাপ থাকতো, কি ভালো খেলে। আমিও এটা বিশ্বাস করি যে আপনি যতই শিখুন, ওই যে ম্যাচে নামতে যাওয়ার আগে যে এই যে সাহসটা কথা বলছিলেন, ওই যে মানে মানে আমি বলবো যে ভেতরে যে ওই যে কি বলবো, ওই যে অ্যাগ্রেসিভ ব্যাপারটা, সেটা ওই হয় না একদম, সেটা একটা প্লেয়ার নিজের একদম একদম একদম। এবং সেটার জন্য তোমার কোচিং দিয়ে হয় না, কিন্তু সেটাকেও তোমাকে মোটিভেট করতে হবে। সেই ছেলেটাকে তুমি সেইভাবে তার সাইকোলজিক্যালি, মেন্টালি এবং ফিজিক্যালি সব দিক দিয়ে তুমি তাকে সেইভাবে করতে না। একদম। আমি তো পৈদাকে, যারা অনেকে বলে পৈদা এই ভোকাল টনিকে, আমি এগুলো বিশ্বাস করি না, নট অ্যাট অল। পৈদা এত ভালো রিড করতেন, পৈদা এত ভালো একজনের মানসিকতা বুঝতে পারতো পৈদা, এটা পৈদার সবচেয়ে বড় গুণ ছিল। জানে পৈদা যে একে যদি আমাকে বলেছে একটা ম্যাচ, তুমি জানো হয়তো মোদি মারা যেত সেদিন মাঠে, ভাই এখানেও সেই ভবির কথা বলছে। ম্যাচটা হচ্ছে তোমার, ম্যাচটা জেসিটি না হলে তোমার জলন্ধ লিডার, দুটো রাখতে হবে, হয় জেসি ডিসেবল। 75-এ তোমার প্রিয়দারা সব গেছে, প্রিয়দারা তোমার বিরাট ব্যাপার, এমপি সব বলে গেছে। ম্যাচটা আমরা 3-1 হারছি, তা ভাবতে হবে ওইটার তো মানে বলছে ছাড়া তুমি প্রথম সকাল হয়েছ, তোর লজ্জা করে তোর মায়ের ইজ্জত নিয়ে নিচ্ছে, তোর রাগ ছাড়া কি করছো এতে, মানে বইটার রাগ
ওইরকম খেলোয়াড় ছিল, ওইরকম একটা মানুষ ছাড়া এইভাবে হেরে যাচ্ছে কিছু। আর মোদিটা উপর থেকে চেয়ার ভেঙে ফেলেছিল, বদমাইশ ছিল সারা, ভীষণ বদমাইশ ছাড়া। ওই পাবলিকারি তোমার সদাজির এরা উড়িয়ে চালা, ওদের খেপে, ওরা তো হিংসা করতো। বেঙ্গল বলতে চালা নাটা আ গিয়া বেঙ্গল का, মানে আমাকে থেকে বলছে ও সালা বহুত ডেঞ্জার হয়। তো ওই ভেঙে চেয়ার ভেঙে 3 হাত গোলে যে হাত হারাচ্ছে আমাদের, হ্যাঁ চেয়ার মানে ভৌতিক ওপর থেকে আর কি। তো আমি তারপরে তোমার হাফ টাইমে প্রদীপটা যা গালাগালি মানে যে অনুভাবে ফায়ার করলো কি জানি না, ওইলাম কি শক্তি পেলাম, নাম শুরু হলো আমি আর ভৌমিক, পাঁচ সুরজিৎ, মানে তৎসৎ করে 40 ম্যাচটা জিতলাম। ভাবতে পারো ওই ম্যাচটা 3-1 ডাউন, ওই ম্যাচ আমরা 4-3 এলাম। এটা গল্প করছেন, তুমি ইতিহাস দেখো না, আমি বলে দিচ্ছি, আমি 75 মানে বলে দিচ্ছি ডিসি। তো এগুলো আমাদের জীবনে ঘটেছে এবং এগুলো কাকতালীয় হবে না, কোনো তোমার ওই ঐশ্বরিক এর থেকে না। আমি বলছি তোমাকে যে হাওয়া আসে করে দেয় না, আমাদেরকে করে খেটে লড়াই করে এটাকে এই জায়গাটা আসতে হয়েছে। তো কাজেই মানে ইচ্ছে থাকলে উপায় হয় বলে না, চেষ্টা করলে সব হয়। যদি আমি মনে করি যে আমি কিছু করবো, আমাকে করতে হবে, ইয়াস আই ক্যান। এখন আপনার সময় কিরকম ভাবে কাটে? না আমি এখনো তো কোচিংয়ে ধরো দুর্গাপুর যাই, আসানসোল, বিভিন্ন জায়গায় যাই, ভালো লাগে। দেখো আর কিছু না, এটার বাইরে তো যেতে পারবো না। ফুটবলটা তো সব ওইটুকু একটু ছুঁয়েছিলাম বলে আর যে ভালোবাসা যে পাই আজকে কল্পনা করা যায় না। কিন্তু শুধু একটু খেলেছিলাম বলে হয়তো একটু খেলতে পেরেছিলাম, হয়তো কিছু মানুষের মনে দাগ কাটতে পেরেছিলাম, সেটাই হয়তো এখনো আমাদের তাড়া করে চলেছে। এবং এইটার সাবস্টিটিউট আর কিছু হতে পারে না। আর এমনি ধরো বিভিন্ন প্রোগ্রামে যেতে হয়, ডাকে এখনো ধরো বিভিন্ন জায়গা থেকে। তো এইভাবেই আছি ধরো ভাল মানে, কিন্তু কখনো কখনো হয়তো একটু কষ্ট লাগে যখন কিছু পুরনো স্মৃতি যদি বলছো, এই শ্যামলের কথা, সুরজিতের কথা, তো মানে মারাত্মকভাবে ভৌমিকের কথা, ইভেন হাবিব ভাইয়ের কথা স্বীকার করতাম। হাবিব ভাই আমাকে খুব ভালোবাসছে হাবিব ভাই। এই লাস্টের দিকে দেখ মারতা গৌতম তু সব দেখতো সালাম কো বাহার আন্দোল, আপনি পারছেন, আমি চাইতে আপনি মজা করতাম, ভালো হতো। হাবিব ভাই আমাকে খুব ভালোবাসছে। দেখো হাবিব ভাইয়ের জীবনটাও তো কত প্যাথেটিক, মানে যখন লাস্ট কলকাতা এলো আমি তো যাই না, তা কি আছে অন্ধ, আরে আমাকে বলছে अरे देख इंडिया का बेस्ट लिंक बन, तो देख तू, अरे गौतम अरे হাবিব ভাই দেখা রে গৌতম, আমি ভাবছি হাবিব ভাই বোধহয় ইচ্ছে করে তাকিয়ে আছে, আমি তো জানি যে ও ডাক ব্লাইন্ড হয়ে গেছে, মানে অন্ধ চোখে দেখ, তো কষ্ট লাগে এগুলো, আর কিছু না। ঠিক আছে তোমরা, অনেক বড় একটা আপনার সঙ্গে আড্ডা হলো আর কি। আপনি ভালো থাকবেন আর কি, সুস্থ থাকবেন এইভাবেই, মানে এই যে খুব ভালো, এই যে গলার আওয়াজ এবং এই যে আপনার যে এনার্জি, এইটা যেন সারা জীবন থাকে। একদম খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আশা করি আপনারা ইন্টারভিউটা দেখবেন এবং মানে আমাদের সত্যি করে আমাদের ফুটবলটাও যে একটা সোনার অতীত ছিল, মানে এই 70 80 এই সময়গুলো, মানে আমাদের সত্যি যে আজকের দিনে ধরুন একটা বাঙালি ফুটবলার নেই ভারতীয় দলে, যারা যে সমস্ত প্লেয়ারদের দেখি আমরা ISL-এ, অনেক সময় হয়তো নামও জানি না, তাদের বাজার দর, তারা ফুটবলাররা টাকা পাক, আমরাও চাই ফুটবলাররা টাকা পাক, কোয়ালিটি ফুটবলাররা টাকা পাক, কিন্তু বাঙালির একটা ইতিহাস ছিল যেখানে এই মানুষজন যখন যদি খেলতো, বিশেষ করুন আজকের সময় হলে এনার দাম হতো হয়তো 10 কোটি টাকা, মানে ISL-এর বাজারে। তো এরা তো কিছুই পাননি, কিন্তু এরা প্রাইডের জন্য, নিজেদের গর্বের জন্য, বাঙালির গর্বের জন্য ফুটবলটা খেলে গেছেন এবং সে কারণেই বারবার ওদের কাছে ফিরে আসা। এবং এই গল্পগুলো আপনারা যদি শোনেন, আপনাদের চারপাশের মানুষগুলো যে আগামী দিনে ফুটবলার হতে চায় তাদের যদি শোনান, তাহলে ওরাও বুঝতে পারবে কিন্তু যে এই প্রাইডটা কতটা দরকার, এই প্রাইডের জন্য ফুটবল সেটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা সবাই বুঝতে পারবে। সবাই ভালো থাকবেন, গৌতম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।